বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে তিনি একথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব আরও জানান, সামাজিক ও যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়িয়ে প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনে ১০ দিনের কর্মসূচির কথা জানানো হয়। আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যখন একটা মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথার চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়াশ্বর চন্দ্র রায়। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ঐকমত্য কমিশন জাতির সাথে যে প্রতারণা করেছে তার জবাবও দেয়া হবে বলে জানান তিনি। রবিবার সকালে ড্যাবের নবগঠিত কমিটি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সরকারকে এই হুঁশিয়ারি দেন গয়াশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল সংখ্যক আসনের জয়ের সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির শীর্ষ এই নেতা। আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে। যখন ঝড় আসে, বাতাস আসে, দেখবেন বড় গাছ আগে লাগে। তো বিএনপির তো একটা সম্ভাবনাময় দল। বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এই ধারণাটা সবাই পোষণ করে। সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে, থাকবে। জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে শেষ পেরেক ঠোকা হবে, তাই প্রধান উপদেষ্টাকেই সই করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এনসিপির এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে না থাকলে বিএনপির সাথে জোট করবে না তার দল। একই সাথে জামায়াতের কার্যক্রমে মনে হয় তারা নির্বাচনের দেরি করতে চায় বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা, অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে আমার সার্বিক পরিস্থিতি দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি তো পুরো ঐকমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুক আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই। তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে। আজ থেকে জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ক্যাম্পেইন শুরু হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়। ক্যাম্পেইন হিসেবে একটি টিজার প্রকাশ করা হয়েছে, যেখানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সকলকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক। ভোটের মাধ্যমে দেশের চাবি জনগণকে বুঝিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, ফেব্রুয়ারি 2026-এ উৎসব মুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা দেশের জনগণ বুঝে নেবে বলেও বলা হয় টিজারে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে রবিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। শনিবার রাতে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মোহাম্মদ মুরসালিন এক বার্তায় এই তথ্য জানান। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এমনটি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। তবে নির্বাচনী প্রতীক হিসেবে শাপলার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে এনসিপি। এ বিষয়ে আরো খবর নিয়ে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন ফারজানা আক্তার। ফারজানা, কখন শুরু হবে বৈঠক? আলোচনায় কি কি বিষয়ে গুরুত্ব পাবে সে সম্পর্কে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? অদিতি, বিকাল ৩টায় বৈঠকটি শুরু হবে নির্বাচন কমিশন সূত্রে আমরা যেমনটি জেনেছি, এবং আলোচনা মূলত যেমনটি ধারণা করা হচ্ছে যে প্রতীকের বিষয়ে আলোচনা হতে যাচ্ছে। কারণ এনসিপি আসলে রাজনৈতিক দলের নিবন্ধনের যে প্রাথমিক পরীক্ষা সেখানে উত্তীর্ণ হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদেরকে নিবন্ধন দেওয়া হবে। তবে একটি বিষয়ে জটিলতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে প্রতীক। এনসিপি বলছে তারা শাপলা প্রতীক চায় এবং নির্বাচন কমিশন শুরু থেকে বলে আসছিল যে তাদের নির্বাচন কমিশনের তফসিলে শাপলা প্রতীক নেই, তাই তাদেরকে সেখান থেকে যে কোনো অন্য একটি প্রতীক তাদের পছন্দ করতে হবে। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলির মতো একটি প্রতীক তারা যে যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। এবং সেদিন কিন্তু আসলে অনেকেই ধারণা করছিল, বা আমরা ইসি সচিবকে প্রশ্ন করেছিলাম যে শাপলা কলি কি এনসিপিকে দেওয়া হবে কিনা, বা এনসিপির দাবির প্রেক্ষিতে কি শাপলা কলি যুক্ত করা হয়েছিল কিনা। ইসি সচিব বলেছিলেন যে আসলে কোনো রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে এটি যুক্ত করা হয়নি, এবং তিনি সরাসরি বলেছিলেন যে আসলে শাপলা কলি এবং শাপলার মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। এবং এনসিপিকেও আমরা কিন্তু দেখেছি, এনসিপি বলেছে আসলে শাপলা কলি নয়, তারা প্রতীক হিসেবে শাপলাই চায়। তো তাদের নিবন্ধনের বিষয়টি এখনো ঝুলে আছে এবং নিবন্ধন অল্প কিছুদিনের মধ্যেই দেওয়া হবে। সেক্ষেত্রে এনসিপিকে কোন প্রতীকে নিবন্ধন দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করতেই আসলে এনসিপি আজ আসছে। পাশাপাশি হয়তো প্রবাসী ভোটার এবং আনুষঙ্গিক বিষয়ে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে। এবং আমরা কিন্তু দেখেছি যে বিগত সময়ে এনসিপির সাথেই যে প্রতীক সেটির বিষয়ে ইসির কয়েক দফা বৈঠক হয়েছে। এ নিয়ে ইসির সাথে কয়েক দফা এনসিপি বৈঠক করেছে এবং তারা বারবারই বলেছে তারা শাপলা প্রতীক চায়। এবং আজকের বৈঠকে এই বিষয়টি আসলে আলোচিত হবে, বা এই বিষয়টি আসলে প্রধানভাবে গুরুত্ব দেওয়া হবে যে তারা শাপলা প্রতীক চায়। এরপর আসলে এনসিপি শাপলা কলি নিবে নাকি অন্য প্রতীক নিবে, নাকি নির্বাচন কমিশন আবার পরিবর্তন এনে গেজেট প্রকাশ করবে, সেটি আসলে দেখার বিষয়। অদিতি, ফারজানা, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই এই বৈঠকের ব্যাপারে বিস্তারিত পরবর্তী সংবাদগুলোতেও আমরা জানতে পারবো। দর্শক, নির্বাচন কমিশন থেকে সহকর্মী ফারজানা আক্তার আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। ভোটের কারণে পিছিয়ে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচন ও রমজানের পর সুবিধাজনক সময়ে ইজতেমার আয়োজন করা হবে বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ পন্থীদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ভোটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের প্রখ্যাত ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তাকে আসার বিষয়ে সিদ্ধান্ত দেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে না, সময় ঠিক করা নাই, তবে নির্বাচনের আগে হচ্ছে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন, তিনজন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন। এবার একটি উৎসব মুখর নির্বাচন দেখতে চান পটুয়াখালীর নারী ভোটাররা। সব জায়গায় নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা, সর্বোপরি নারীর সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের। জেলার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মনে করেন সমাজে তারা এখনো অবহেলিত। নির্বাচিত সরকারের কাছে এই অবস্থার পরিবর্তন চান তারা। পাশাপাশি আগামী নির্বাচনে সরাসরি নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবি তাদের। পটুয়াখালীর নারীদের নির্বাচনী ভাবনা জানবো আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিক্ষার্থী দীপ্তি মাস্টার শেষ না করেই চাকরির চেষ্টায় এসেছিলেন সদর উপজেলায় উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে। আগামী নির্বাচন নিয়ে তার ভাবনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা, তবে তিনি চান এবার একটি সুষ্ঠু নির্বাচন হোক, বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা, সব নারীরাই থাকুক নিরাপদে। নারীরা আসলে কোথাও সেফ না,
এইটুকু কার্যকর হোক যে নারীরা সেফ থাকুক সব জায়গায়। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের প্রত্যাশা জেলার অন্যান্য নারীদেরও। তারা চান সর্বাত্মক নারীর অংশগ্রহণ নিশ্চিত হোক। সুষ্ঠু সুন্দর নির্বাচন সব নারীরা যেন অংশগ্রহণ করতে পারে, নারীরা স্বাচ্ছন্দ্যে যেন সব ধরনের কার্যকলাপ করতে পারে, এই ধরনের প্রত্যাশা থাকবে। তাছাড়া নির্বাচনে যারা অংশগ্রহণ করবে সেসব মানুষ যেন আমাদের দেশের এবং সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করে এবং মানুষের পাশে থাকে, সাধারণ মানুষের পাশে থাকে, সে ধরনের মানুষদেরকেই আমরা আশা করব। আর দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেখতে চান জেলার নারী উন্নয়ন কর্মীরা। তারা মনে করেন ধর্মীয় দলগুলোর উত্থান নারীর অংশগ্রহণে অন্তরায় হবে না। নির্বাচনটা যত দ্রুত হয়ে যায় ততই আমাদের জন্য ভালো, সাধারণ জনগণের জন্য একটা নির্বাচিত সরকার এটা আমাদের জন্য সর্বক্ষেত্রে ভালো। যেহেতু আমি 3 ওয়ার্ডে নারী কাউন্সিলর ছিলাম, পুরুষদের প্রভাবটাই বেশি পড়ছে। আমরা নারীরা সবসময় ছিটাফোটা, মানে তারা অরিজিনাল কাজগুলো তারা সব নিয়ে ফেলানো জিনিসগুলো আমাদের উপরে লেগছে। আমরা চাই নারীদের এই অধিকারটা দেওয়া হোক। সুষ্ঠু একটা নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক দেশে, বাংলাদেশে, কারণ নির্বাচন ছাড়া কোনো বাংলাদেশের উন্নয়নের কোনো কিছুই সম্ভব না। আগামী নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং সরাসরি তাদের ভোটে দাঁড়ানোর সুযোগ চেয়েছেন মহিলা পরিষদের এই নেত্রী। তিনি বলেন, নির্বাচনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয়। নারী আসন সংরক্ষিত না থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়। ইতিপূর্বে আমরা দেখেছি যে নারীরা তাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমাদের যেমন একথা শুনতে না হয় যে নারীরা সংসদে এক সেট অলংকার, এটা নারীদের জন্য লজ্জার। আমরা উৎসব মুখর পরিবেশে এবং সুন্দর নিষ্ঠার সঙ্গে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। রাষ্ট্রের কাছে এটাই আমার প্রত্যাশা। 8টি উপজেলা ও 5টি পৌরসভা নিয়ে গঠিত পটুয়াখালী জেলায় সংসদীয় আসন রয়েছে 4টি, আর এই জেলায় মোট ভোটারের অর্ধেকই নারী। মনিরা কাজরি, 71। গুমের শিকার নিখোঁজদের মধ্যে কয়েকজনের বিষয়ে সুরাহা করতে পেরেছে গুম কমিশন। তাদের চূড়ান্ত প্রতিবেদনে গুমের শিকার ওই ব্যক্তিদের সাথে কি হয়েছে তা উল্লেখ করা হবে। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বেশিরভাগ অভিযোগের তদন্ত করা সম্ভব হয়নি, আর অনেক নিখোঁজদের তথ্য মেলেনি এখনো। এ নিয়ে হতাশা জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিস্তারিত মোহন ইসলামের কাছে। আওয়ামী লীগের শাসনামলে অসংখ্য বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ীকে গুম করার অভিযোগ আছে কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে। গুমের শিকার অনেকেই ফিরে এসেছে নানা সময়ে, তবে অন্তত 350 মতো মানুষ আর ফেরেনি। গুমের শিকার এসব ব্যক্তিদের সাথে কি হয়েছে এবং এসবের পেছনে জড়িত সহ কারণ বের করতে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার, যেখানে অভিযোগ জমা হয় 1800-এরও বেশি, আর আশায় বুক বাঁধে নিখোঁজদের স্বজনরা। এরই মধ্যে কমিশন 2টি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে জড়িত ব্যক্তিদেরও। কমিশনের মেয়াদ শেষ দিকে হওয়ায় প্রশ্ন উঠেছে গুমের শিকার নিখোঁজদের সন্ধান নিয়ে। নিখোঁজ কয়েকজনের বিষয়ে সুরাহা করা গেছে বলে জানিয়েছে গুম কমিশন। কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন 71কে জানান, চূড়ান্ত প্রতিবেদনে সেসব বিষয় উল্লেখ করা হবে। আমরা কিন্তু সব ঘটনাই শুরু করেছি, কিন্তু যে ঘটনাগুলিকে আমরা এগোতে পারছি সেগুলি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং চূড়ান্ত পরিণতি সম্পর্কে আমরা একটা ধারণা দিয়ে যেতে পারবো। কোনো কোনো ঘটনায় হয়তো সুনির্দিষ্ট করে বলে যেতে পারবো। তবে বাকিদের কোনো তথ্য মেলেনি বলে জানান তিনি, আর সব অভিযোগ এই সময়ে তদন্ত করা সম্ভব হবে না বলেও জানান নূর খান লিটন। লাশ অজ্ঞাতনামা উদ্ধার হয়েছে, আঞ্জুমান মফিদুল ইসলাম অথবা প্রশাসন গণকবরে কবর দিয়েছে। এখন এই লাশের সাথে ম্যাচিং করে 10 বছর 12 বছর পর ডিএনএ টেস্ট করে অনেক ক্ষেত্রে আমরা ফলাফল পাচ্ছি না। এরকম আমরা বরিশালে একাধিক লাশের ডিএনএ টেস্ট করেছি, কিন্তু সময়ের কারণে এই টেস্ট করে সেই রেজাল্ট পাওয়া যাচ্ছে না, কারণ হাড়ের ক্ষয়ের কারণে যেইভাবে একটা থাকলে ডিএনএ টেস্টটা সহজ করা যায় সেটা হচ্ছে না। কমিশনের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছে গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক। আবারও প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধানের দাবি জানান তারা। চরমভাবে হতাশ করছে ব্যক্তি পরিবারগুলোকে, কারণ আপনি জানেন এই পরিবারগুলো কিন্তু এক যুগের বেশি সময় ধরে রাস্তায় সংগ্রামে আন্দোলনে, তাদের কাছে আমি জবাব নিয়ে যেতে পারলাম না, তাদেরকে কোনো স্পেসিফিক ফুল ক্লোজার দিতে পারলাম না কোনো একটা কেসের ক্ষেত্রেও। আমরা কিছু কেস হয়তো তারা আইডেন্টিফাই করতে পারবে বা ওই বিচারিক প্রক্রিয়ায় আগাচ্ছে,
কিন্তু তাহলে আমার হাজারো যে পরিবার ওদের কি হলো, তাদের কাছে কিন্তু এখন সদুত্তর যায়নি। নিখোঁজদের সন্ধান না দিতে পারলে তাদের আন্দোলন চলবে বলেও জানান সঞ্জিদা ইসলাম তুলি। আমার মনে হয় যুদ্ধ আরো চলবে সেটা পাওয়ার জন্য। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ৩০ নভেম্বর শুরু হচ্ছে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সকালে অভিযোগ গঠন করা হয়। এজলাসে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক এই তথ্যমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে এই বিচার কাজ শুরু হতে যাচ্ছে। একই ট্রাইব্যুনালে ভিন্ন মামলায় জুলাই অভ্যুত্থানের সময়ে মানবতা বিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে ১৫ নভেম্বর। আজ চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন ২০ জন। বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য, প্রেস কনফারেন্সে কথা বলেছেন। তার নানান ধরনের কনভারসেশন আছে। বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, বোম্বিং করা, এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা, সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে। তিনি তার সম্মতি জানিয়েছেন। সেগুলোর ভিত্তিতে মোট ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। সর্বশেষ যে ৮ নম্বর অভিযোগটা ছিল, কুষ্টিয়া শহরে ৫ই আগস্টে ৬ জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ১৪ দলীয় জোট মিলিয়ে এই ৫ জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। ফরমাল চার্জ গঠন করে আগামী ৩০ তারিখ দিন ধার্য করেছেন মামলার পরবর্তী কার্যক্রমের জন্য। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যে আপনি কি দোষী কি নির্দোষ। তো উনি তার নির্দোষ বলতে যে আদালতকে দিয়ে একটা কথা বলেছেন, তারপর উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। ট্রাইব্যুনালে তথ্য সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, তার সাথে যুক্ত হচ্ছে এই মুহূর্তে। মাইনুল, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আজকের আপিল শুনানিতে অংশ নিয়ে কি বললেন বিএনপি পন্থী আইনজীবীরা, এবং ট্রাইব্যুনালে আজকের দিনের গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে জানাবেন। আজকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে পুনরায় আপিল, সেই আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি ছিল। আজকে শুনানি করেছেন বিএনপি পক্ষের আইনজীবীরা, এবং তারা যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক যেই পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল করে যে রায় দিয়েছিলেন, সেই রায়ের ব্যাখ্যা দেন এবং বলেন যে সেই রায়টি ছিল অবৈধ এবং অবৈধভাবেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল। এবং সেক্ষেত্রে তিনি বলেন যে তারা যেই বিষয়গুলো তুলে ধরেন যে তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক, তিনি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন। তবে পরবর্তী যেই 2টি নির্বাচন হবে, সেই 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এমন কথা বলেছিলেন। কিন্তু যখন পূর্ণাঙ্গ রায় তার অবসরের পর লিখেছেন, সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত যে পরবর্তী 2 নির্বাচনের যে বিষয়টি ছিল, বিষয়টিকে তিনি সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেন, সেই বিষয়টিকে রাখেননি এবং তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরিভাবে বাতিল করে দেন। এবং এর পরবর্তীতে এই রায়ের আলোকেই কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন যখনই তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এসেছে, সাবেক সরকার, পতিত আওয়ামী লীগ সরকার কিন্তু বারবারই বলেছে যে আদালত বাতিল করেছে। এই বিষয়গুলো কিন্তু তারা তুলেছেন। এর পাশাপাশি বলেছেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণেই পরবর্তীতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, স্বৈরাচারী শাসন কায়েম হয়েছে, এই সকল বিষয় তিনি আদালতে তুলে ধরেন। এছাড়া আজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু 2টি মামলার, বিশেষ করে 2টি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য নির্ধারিত ছিল এবং পরবর্তীতে যে 2টি মামলায় বেশ গুরুত্বপূর্ণ, একটি মামলা ছিল হাসানুল হক ইনু এবং অপরটি ছিল আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে, যে 4 জনের বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলায় অভিযোগ গঠন করে বিচারের আদেশ দিয়েছেন। এই সব 2টি মামলায় কিন্তু কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনা এবং মানবতা বিরোধী অপরাধ এবং তাদের বিরুদ্ধে জুলাই যে গণ-অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে হত্যা করা সহ ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এই সব মিলে আজকে 2টি মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন। একটি মামলায় বিচার শুরু, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শুরুর কথা বলেছেন, আদেশ দিয়েছেন যে 25
নভেম্বর এবং অপর মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হবে 30 নভেম্বর। অর্থাৎ আরও দুটি মামলা কিন্তু সাক্ষ্যগ্রহণের পর্যায়ে গেল এবং আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এই নিয়ে জুলাই অভ্যুত্থানে এখন পর্যন্ত আমি যদি বলি শেখ হাসিনার মামলা রায়ের অপেক্ষায় রয়েছে, আরও কয়েকটি মামলা কিন্তু সাক্ষ্যগ্রহণও কিন্তু প্রায় শেষের দিকে। সব মিলে জুলাই অভ্যুত্থানে যে সকল মামলাগুলো তার কিন্তু বিচার প্রায় শেষের দিকে, অন্যান্য মামলাগুলো দ্রুত বিচার শেষ হবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ মাইনুল, আপনার কাছ থেকে আমরা আজকে আদালত প্রাঙ্গণের খবরাখবরগুলো জেনে নিচ্ছিলাম। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ। মাদক সহ বিভিন্ন অপরাধ নির্মূলে জেনেভা ক্যাম্প এলাকায় পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে। একই সাথে ক্যাম্পে অবৈধভাবে বসবাসরত বাসিন্দাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। রবিবার সকালে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও পুলিশের পরিদর্শন শেষে এমনটি জানানো হয়। সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেন। তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, বহিরাগতদের কারণে মাদকের আখড়ায় পরিণত হয়েছে জেনেভা ক্যাম্প। ক্যাম্পে অবৈধ 25,000 ভাড়াটিয়া বিভিন্ন সময় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাদের নির্মূলে পুলিশি অভিযান বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। ইনাকে আমরা আবেদন করছি যে যদি আপনাদের মাধ্যমে যদি আমাদের আলফালা মেডিকেলকে যদি ভালো সুস্থভাবে করে, এবং সাথে হচ্ছে আমাদের বাচ্চাদের টিকার যে কার্যক্রম চলে, ইপিআই হয় সপ্তাহে, সেটা একদিন করে হয়, মঙ্গলবার, প্রতি মঙ্গলবার করে এখানে ইপিআই হয়। ঠিক আছে, এখন যেহেতু টাইফয়েডের ভ্যাকসিনের একটা হচ্ছে কার্যক্রম চলছে, এজন্য এটা হচ্ছে গত 1.5 মাস ধরে চলছে। এখানে একটা মেডিকেল ফ্যাসিলিটি ভালোভাবে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। এখানে একটা মেডিকেল ফ্যাসিলিটি ব্যবস্থা আছে, কিন্তু সেটা অত্যন্ত নাজুক। সেটিকে আমরা এটা রিহ্যাবিলিট করে এটা একটা ভালো পর্যায়ে নিয়ে আসা যায় কিনা, ডাক্তার দেওয়া যায় কিনা। এর বাইরে এখানে যারা বহু বাচ্চারা এখানে লেখাপড়া করে, সেই লেখাপড়া করার জন্য তাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। সব বাচ্চারা সব ভালো স্কুলে ভর্তি হতে পারে না। একটা স্কুল এখানে আছে, এই স্কুলটার যে বিল্ডিং সেটা আরো একটু যুগোপযোগী করা যায় কিনা। দর্শক, বিগত বেশ কিছুদিন ধরে চলমান ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের খবর জানবো এবারে। প্রেস ক্লাবের সামনে আছেন আমাদের সহকর্মী আবু সুফিয়ান ফারাবি, তার সাথে যুক্ত হচ্ছি। ফারাবি, একটু জানাবেন যে আজকেও শিক্ষকরা আন্দোলন করছেন কিনা এবং কি অবস্থা সেখানে দেখছেন? অদিতি, সকাল থেকে আমরা এখানে রয়েছি। আজকে 21তম দিন তাদের আন্দোলনের, অর্থাৎ তারা প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচি পালন করছে। গত 28 জানুয়ারি 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতায় আনা হবে, সেই সিদ্ধান্ত যেন বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়, সেই কর্মসূচিতে সেই দাবি নিয়ে তারা আজকে প্রেস ক্লাবের সামনে গত 20 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং গতকাল বিকাল 5টা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সময়সীমা তারা বেঁধে দেয় এবং তারা বলে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যদি এর মধ্যে কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় তাহলে তারা মাস্টার যমুনা যে কর্মসূচি রয়েছে সেটি তারা ঘোষণা করবে এবং তারা সেটি পালন করবে। আজ কিন্তু এটি পালনের লক্ষ্যেই তারা আসলে সকাল 11টা সাড়ে 11টা থেকে তারা মূলত এইটার প্রস্তুতি নিচ্ছিল এবং আমাদেরকে জানানো হয়েছে সর্বশেষ দুপুরে 2টার পরে তাদের এই কর্মসূচি তারা শুরু করবে। কিন্তু তারা এই কর্মসূচি শুরু করার সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে সড়ক অবরোধ করে দেওয়া হয়। এদিকে তাদের কর্মসূচি বাধা দেওয়ার লক্ষ্যে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেন তারা যেতে না পারেন এই জন্য কিন্তু জল কামান ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণ আগেই যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তারা আসলে এই জায়গায় নামাজ আদায় করেছেন। তাদেরকে আটকে দেওয়ার পর তারা আসলে এই জায়গাটাতেই নামাজ আদায় করে এখন তারা আসলে আবারও নামাজ শেষ করে তারা আসলে কর্মসূচিতেই আছেন এবং কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে প্রেস ক্লাবের সামনে থেকে আবারও যাওয়ার চেষ্টা করবেন। যদিও এখন পর্যন্ত যে পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে তাতে আসলে তারা আসলে এই বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পেরিয়ে জলকামানের এটা পেরিয়ে এরপরে আসলে তারা কতটা ওখানে যেতে পারবেন এটা নিয়ে আসলে যথেষ্ট সংশয় থেকে যাচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেদিকে আসলে যেতে দেওয়ার কোনো মানে হয় না, সেদিকে আসলে যেতে দেওয়া হবে না এবং এই উপলক্ষে এই কারণে এই কর্মসূচির কারণে কিন্তু এদিকে পল্টন মোড়ে একটা দীর্ঘ যানজট তৈরি হয়েছে। প্রায় আধা ঘন্টার একটা যানজট কিন্তু নগরবাসীকে ভোগান্তিতে পোহাতে হচ্ছে। অদিতি, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে সর্বোচ্চ তথ্য।
ফারাবী, আপনি আছেন সেখানে এবং এই কর্মসূচির পরবর্তী আপডেটও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের খবর নিয়ে সহকর্মী আবু সুফিয়ান ফারাবী যুক্ত ছিলেন এতক্ষণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়া হবে না বলে ঘোষণা দিয়েছেন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৮ম দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা বলেন, মানবেতর জীবনযাপনকারী শিক্ষক কর্মচারীরা অর্থনৈতিক মুক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের প্রচেষ্টা চালালেও সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না। অবিলম্বে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিগত সরকারের মতো এই সরকারও গণদাবি উপেক্ষা করছে। শিক্ষক সমাজে আর বৈষম্য চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে লঘুচাপের রূপ নেয় আজ সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে। এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মন্থার প্রভাব কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যা থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। এদিন দুপুরের পর থেকে ঢাকায় আকাশ ছিল মেঘলা, এরপর সন্ধ্যা থেকে নামে মুষলধারায় বৃষ্টি। শুধু ঢাকা নয়, এদিন কম বেশি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলেই। অধিদপ্তরের শনিবার রাতের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। মাত্র ৬ বছর বয়সে বিশ্বের প্রায় সবগুলো রাষ্ট্র ও রাজধানীর নাম অনর্গল বলতে পারে সিলেটের আব্দুল্লাহ আহমেদ সামি। সেই সাথে জানে কোন দেশের মুদ্রার কি নাম। সিলেটে ব্যাপক আলোচনায় এখন এই বিস্ময় শিশু। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জাফরান আহমেদ। সিলেট ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আহমেদ সামি। মাত্র ৬ বছর বয়সে অসাধারণ প্রতিভা অর্জন তার। বিশ্ব মানচিত্র যেন তার নখদর্পণে অনায়াসে বলে দিচ্ছে কোন দেশের অবস্থান কোথায়। পড়ালেখায় যেমন মনোযোগী সামি, তেমনি খেলাধুলায়ও পারদর্শী। আয়ত্ত করেছেন ভালো মার্শাল আর্ট। ব্রাজিলের রাজধানী কোনটি? ব্রাজিলিয়া। কারেন্সি কি? পেসো। ইউরোপ কোথায়? ইউনাইটেড কিংডম। তার রাজধানী কোনটি? লন্ডন। ইউনাইটেড আরব আমিরাত কোথায় এবং তাদের রাজধানী কোনটি? আবুধাবি। কারেন্সি কি? দিরহাম। সামির বাবা জানান, 3 বছর বয়স থেকে নতুন কিছু শেখার অন্যরকম আগ্রহ ছিল তার। 4 বছর বয়সে সে অনেক কিছু শিখে ফেলে। ও যে জিনিস একবার শুনে দ্বিতীয়বার ওইটা শোনা লাগে না। ও অত্যন্ত মেধাবী। পুরা পৃথিবীর 195টা দেশের এই কারেন্সি নেম, রাজধানী নেম বলতে পারে, বানান করেও বলতে পারে। তাছাড়া তার অন্যান্য আরও দক্ষতা আছে, যেমন এই যে সাদা ম্যাপ থেকে কোন দেশ কোথায় আছে পুরা অনেকটাই বলতে পারে। ধরেন 195টার মধ্যে 190টাই বলতে পারবে। সামির এমন দক্ষতা দেখে গর্বিত তার শিক্ষকরা। ডিজিটাল যুগে বেশিরভাগ শিশু যখন নানা ডিভাইসে আসক্ত, তখন সামি অনন্য উদাহরণ হতে পারে। প্রথমেই আমি আসলে ওর মা বাবাকে ধন্যবাদ জানাই, ওনারা যে এই প্র্যাকটিসটা রেখেছেন। কারণ আমাদের জীবনযাত্রা এখন এত ব্যস্ত হয়ে গেছে, এত বেশি ডিজিটালাইজড হয়ে গেছে সব কিছু, যে আমরা আসলে চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারি না। সেই জায়গায় ওনারা করতে পেরেছেন। ওরটা দেখার পরে আমি আশা করি বাকি অভিভাবকরাও চেষ্টা করবেন। বিশেষজ্ঞরা মনে করেন, শিশুদের জ্ঞান অর্জনে আগ্রহ বাড়াতে, ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে এবং চাপ সৃষ্টি না করে নতুন কিছু শেখার সুযোগ করে দিতে হবে। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট। রাজবাড়ির করবাড়িটি এখন অতিথি পাখির স্বর্গরাজ্য। উঁচু উঁচু গাছে বাসা বেঁধেছে হাজার হাজার শামুক খৈল পাখি। আরও আছে পানকৌড়ি সহ নানান জাতের পাখি। গ্রামে বাড়ছে পাখি প্রেমী দর্শনার্থীর ভিড়, বাড়ছে শিকারীর আনাগোনাও। পাখি রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাছ দেখা যায় না, কেবল পাখি আর পাখি। হাজার হাজার শামুক খৈল, সাথে আছে পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখি। রাজবাড়ী জেলা সদর থেকে 10 কিলোমিটার দূরে বাণীবহ ইউনিয়নের শিবরামপুর গ্রাম। গ্রামের করবাড়ির বড় বড় গাছের ডাল এখন পাখির স্বর্গরাজ্য।
গ্রামের লোকজন বলছেন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল আর ফসলি জমির শামুক ঝিনুক আর মাছ খেয়ে জীবন বাঁচায় পাখিগুলো। এত পরিমাণ পাখি 20,000 ঊর্ধ্বে পাখি প্লাস আমরা চাচ্ছি যে এটা সরকার থেকে উদ্যোগ নিক আর এটা যাতে কেউ না মারতে পারে। এতকাল আসে না, এই যে 2 বছর ধরে দুই একটা আস্তে 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 এখন একবারে অনেক হয়ে হাজার হাজার পাখি হয়ে গেছে। ভালোই দেখা যায়, পোলাহান মারবার লেখাতে দেই, পোলাহান রে দাবরাই দেই। এলাকার মানুষের অকৃত্রিম ভালোবাসায় নিরাপদ আশ্রয় ভেবে পাখির প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে গাছগুলো। পাখির গ্রাম হিসেবেও পরিচিতি পাওয়া করবাড়ি এলাকায় প্রতিনিয়ত ভিড় বাড়ছে দর্শনার্থীদের। বিকালে বেশি দেখা যায় মেলা দূরে যায় বইছে, ডালে ডালে যায় বইছে, গাছে গাছে যায় বসে, অনেক দূরে দূরে চলে যায়। তারপরে বিকালে আসে অনেক পাখি। আর মেলা জায়গাতে লোকজন আসে ভিডিও করে নিয়ে যায়, তারপর অনেক জায়গাতে লোক আসে, বেশি জালে ওই লাইনে চলে যায় পাখি, আবার ডালমাল নিয়ে এসে বাসা বানাইছে। আমরা যেন প্রত্যেক বছরে সেই পাখিগুলো দেখতে পারি, এটাই আমার চাওয়া। আনাগোনা বেড়েছে পাখি শিকারীদেরও, বলছেন এলাকার জীব বৈচিত্র্য রক্ষা কমিটির লোকজন। টর্চ লাইট মেরা, ঢিল ছোড়া যেরকম বিরক্তির কারণ, এরকম ওখানে অসংখ্য মানুষ ছুটে যাওয়াটাও আমার মনে হচ্ছে না যে এটা ঠিক হচ্ছে। এরা অতিথি পাখি পরিবেশের জন্যে এরা এসেছে। আমরা মনে করি যে এখানে প্রশাসনের নজরদারিটা খুব দরকার। পাখি রক্ষায় পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগকে নিয়ে সব ধরনের উদ্যোগ গ্রহণ করার কথা জানান জেলা প্রশাসক। জেলা পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তা এবং আমাদের বন বিভাগের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তাদেরকে দায়িত্ব প্রদান করব যে তারা দেখে আসার জন্য যে এই পাখিগুলো সংরক্ষণের ক্ষেত্রে তাদের দপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি। এলাকাবাসীর তথ্য মতে প্রথম থেকে কম থাকলেও এখন রাজবাড়ির করবাড়িতে শতাধিক গাছে বাসা বেঁধেছে কমপক্ষে 50,000 শামুক খৈল, পানকৌড়ি সহ নানান জাতের পাখি। হাসান আহমেদ, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।